প্রিয় দর্শক, দেশ টিভির নিয়মিত আয়োজন দেশের কথা দশের কথায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নজরুল কবির। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে নিয়মিতভাবে যে বিষয়গুলো আলোচনা করি সেটি হচ্ছে সমকালীন রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ঘটনা প্রবাহ নিয়ে আলোচনা করি এবং সেই আলোচনা বিশ্লেষণ করি, বোঝার চেষ্টা করি সমস্যার সংকট কোথায় এবং কখনো কখনো তার সমাধানও খোঁজার চেষ্টা করি। আজকে সারাদিন ভর একটি বিষয় খুব আলোচিত ছিল, সেটা নিশ্চয়ই দর্শক আপনারাও বুঝতে পারছেন যে মেজর সিনহার হত্যাকাণ্ডের মামলা যে চার্জশিট সেটি আজকে আদালতে দাখিল করেছে পুলিশ, অর্থাৎ এই যে তদন্তকারী সংস্থা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব, তারা আজকে চার্জশিট দাখিল করেছে। গত জুলাই মাসে অর্থাৎ জুলাইয়ের 31 তারিখে মেজর সিনহা কক্সবাজারে নিহত হন। আজকে র্যাব যে চার্জশিট দিয়েছে সেখানে তারা আনুষ্ঠানিকভাবে যে তথ্যটি আদালতের কাছে জমা দিয়েছে, তাই সেই ব্যাপারে র্যাবের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করে জানানো হয়েছে যে সিনহা হত্যাকাণ্ডটি ছিল পূর্ব পরিকল্পিত এবং সারা দেশে বিদেশে আলোচিত এই হত্যাকাণ্ড নিয়ে আমরা মাত্র 6 মাসের মধ্যে এই চার্জশিট দাখিল হওয়া বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের আলোচনার শিরোনাম ঠিক করেছি সিনহা হত্যাকাণ্ড ও চার্জশিট। প্রিয় দর্শক, এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন ডক্টর সৈয়দ শাইক ইমতিয়াজ, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ কে মোহাম্মদ আলী শিকদার, সামরিক ও নিরাপত্তা বিশ্লেষক। সঙ্গে আরও যুক্ত রয়েছেন সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক এবং মেজর সিনহার বোন, নিহত মেজর সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস, যিনি মামলার বাদীও। আপনাদের চারজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। প্রিয় দর্শক, আলোচনার শুরুতেই আমরা আজকে মেজর সিনহার বোন এবং মেজর সিনহা হত্যাকাণ্ড মামলার বাদী শারমিন শাহরিয়া ফেরদৌস, আপনার কাছ থেকে আপনার প্রতিক্রিয়াটা জানতে চাচ্ছি। কেমন হলো এই চার্জশিট? আপনার কি আশাবাদী আপনি ন্যায় বিচার পাবেন বলে? ধন্যবাদ আপনাকে। চার্জশিটের ব্যাপারে কথা বলার আগে আমি আসলে ধন্যবাদ জ্ঞাপন করে নিই যে আমাদের তদন্তকারী সংস্থা যে র্যাব, যারা ছিলেন এখানে, আমাদের সম্মানিত খায়রুল ইসলাম ভাই তদন্তকারী কর্মকর্তা সহ উনার টিমে যারা ছিলেন, অক্লান্ত পরিশ্রম করে এরকম একটা জটিল মামলার চার্জশিট এত অল্প সময়ের মধ্যে দিতে পেরেছেন ওনারা, এবং প্রায় সবগুলো বিষয়ের প্রতিফলন ঘটিয়ে কিন্তু চার্জশিটটা ওনারা দিয়েছেন। এজন্য ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার পরিবারের পক্ষ থেকে। একই সাথে আমি রাওয়াকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কারণ প্রথম থেকে আজ অবধি রাওয়া সবসময় আমাদের সাথে ছিল। রাওয়ার চেয়ারম্যান স্যার, সেক্রেটারি জেনারেল জেনারেল মাইনুল ইসলাম স্যার, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের পাশে থাকার জন্য, এবং ভবিষ্যতে ওনারা থাকবেন এটাই আশা করি। এখন চার্জশিটের বিষয়ে যদি বলি যে আজকে যে চার্জশিটটা জমা হলো সেটাতে আমরা সন্তুষ্ট কিনা, আমি এবং আমার পরিবার, সেক্ষেত্রে আসলে আমি বলবো যে আমাদের সন্তুষ্টি রয়েছে এই চার্জশিটে, জমাকৃত যে চার্জশিটটাতে পুরোপুরি সন্তুষ্টি রয়েছে। এই কারণে যে আসলে আমরা কি চাই আলটিমেটলি, আমরা চাই যেন প্রদীপ লিয়াকত, যে মামলার যে প্রধান দুই আসামি, তারা তো সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদের যেন ক্যাপিটাল পানিশমেন্ট হয়, সেটাই তো আমরা চাই। এবং বাকি যারা রয়েছেন আসামি, তাদের যেন তাদের অপরাধ অনুযায়ী তাদের যেন সাজা হয়, এটাই তো আমাদের চাওয়া, আলটিমেট চাওয়া। সো আমরা যদি চার্জশিটের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে এই চার্জশিটে কিন্তু এই বিষয়গুলোর প্রতিফলন ঘটেছে। লিয়াকত এবং প্রদীপ, এই দুইজনকে কিন্তু মেইন আসামি যারা মামলার, তাদেরকে ৩০২ ধারায় চার্জ করা হয়েছে চার্জশিটে, যেটা কিনা হত্যার সাথে সরাসরি জড়িত। বাকি যারা আছে তাদেরকে ৩০২ এর অন্যান্য ধারায় চার্জ করা হয়েছে চার্জশিটে। সো এইটা একটা মানে প্রতিফলন ঘটছে যে হয়তো সুষ্ঠু বিচারের জন্য এটা একটা ভালো বেস, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। একই সাথে যদি আরেকটা সাইড আমরা দেখি, যে আমরা কক্সবাজার কোর্টে গিয়েছিলাম, তখন তৎকালীন যে এসপি মাসুদ সাহেব ছিলেন, জি জি। তখন আমরা গিয়েছিলাম। তখন আসলে আমরা কি জন্য গিয়েছিলাম কোর্টে, আমরা কিছু আবেদন নিয়ে গিয়েছিলাম। আমরা বলিনি যে তাকে হত্যা মামলার আসামি করতে হবে, কারণ তিনি তো হত্যাকাণ্ডের সাথে ডিরেক্টলি জড়িত নেই। কিন্তু হত্যার পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটেছে, মানে ঘটনাকে অন্যদিকে প্রবাহিত করা, ইভাকুয়েশন না করা, মানে পুরো দায়িত্ব, মানে জ্ঞানহীনতার পুরো পরিচয়, মানে উনি দায়িত্ব অবহেলার যে কাজটা করেছেন, সেটার জন্যই কিন্তু আমরা বলেছিলাম যে ওনাকে আদালত যেন এই বিষয়টা বিবেচনা করে।
তো এই বিষয়টারও কিন্তু প্রতিফলন ঘটেছে চার্জশিটের আরেকটা সাইডে, যেখানে এসপি তৎকালীন এসপি মাসুদ সাহেবের যে পয়েন্টগুলো আমরা দিয়েছিলাম যে এই ব্যাপারে উনি দায়িত্ব অবহেলা করেছেন, সেই ক্ষেত্রে কিন্তু ওই বিষয়গুলোর প্রত্যেকটার প্রতিফলন কিন্তু এসেছে চার্জশিটে। তো এবং বলা হয়েছে যে তার বিরুদ্ধে যেন বিভাগীয় ব্যবস্থা না হয়। এখন এটা তো চলে যাচ্ছে আদালতে। এখন মাননীয় বিজ্ঞ আদালত বিবেচনা করবে কাকে কি করবেন, ওনারা কাকে তলব করবেন, কি করবেন সেই ব্যাপারটা। কিন্তু চার্জশিটে প্রত্যেকটা জিনিসের কিন্তু প্রতিফলন ঘটেছে। সেই জন্য আসলে চার্জশিটের প্রতি আমার এবং আমার পরিবারের পুরো আজকে যে জমা হলো চার্জশিটটা, সেটার পুরো সন্তুষ্টি রয়েছে আমাদের। কিন্তু আলটিমেট সন্তুষ্টির কথা যদি বলেন, সেটা তো আমরা এখন বলতে পারবো না, কারণ এটা মাত্র একটা ফেজ আমরা পার করলাম, যে চার্জশিটটা দিলাম। এরপরে তো আদালতের কার্যক্রম শুরু হবে, বিচার কার্যক্রম শুরু হবে, ট্রায়াল হবে, তারপর হচ্ছে আপনার ভার্ডিক্ট হবে। তারপর ভার্ডিক্ট হওয়ার পরে রায় যখন কার্যকর হবে এবং আমরা যেটা মানে ন্যায় বিচার যদি প্রতিষ্ঠিত হয় তখন, এবং রায় যদি কার্যকর হয়, দৃষ্টান্তমূলক বিচার যদি হয়, তখন আমরা আসলে বলতে পারবো যে আমরা পুরোপুরি সন্তুষ্ট। এটাই আমাদের। ধন্যবাদ শারমিন শাহরিয়া ফেরদৌস। সেই সঙ্গে আরেকটি বিষয় আপনার প্রতিক্রিয়াটা জানতে চাই, যে আমরা তো জানি যে নিহত মেজর সিনহার সঙ্গে তার সফর সঙ্গী ছিলেন আরও দুজন তার সহযোগী, দুজন বন্ধু। তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছিল, সেই মামলাটির ব্যাপারেও আপনার প্রতিক্রিয়া জানতে চাই। আজকে কিন্তু সেই মামলাটির ফাইনাল রিপোর্ট যেটাকে বলা হয় সেটি পুলিশ জমা দিয়েছে। এই ব্যাপারে আপনাদের প্রতিক্রিয়াটি একটু জানতে চাচ্ছি। জি, এই ব্যাপারে আসলে যেটা আমরা বলেছিলাম যে ঘটনাটি ঘটানোর পরে, হত্যাকাণ্ডটি ঘটানোর পরে কিন্তু সেটিকে অন্য দিকে পরিচালনা করার জন্যই কিন্তু ইমিডিয়েট এই ৩টা মামলা কিন্তু করা হয়েছিল। আমার নিহত আমার ভাই মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান, ওনার বিরুদ্ধে করা হয়েছে একটা। তারপর হচ্ছে বাকি ২ জনের বিরুদ্ধেও ২টো করা হয়েছে, একদম উদ্দেশ্য প্রণোদিতভাবে অন্যদিকে মামলা মানে হত্যাকাণ্ডটাকে ঘুরিয়ে নেওয়ার জন্য এই বিষয়গুলো করা হচ্ছে। এটা আসলে একদম সহজেই মানে এটা বোধগম্য যে করা হচ্ছে। আজকে আসলে যে তদন্তকারী কর্মকর্তারা, ওই মামলাগুলোর তদন্তকারী যে কর্মকর্তারা, ওনারা তো পুরো ইনডেপথ তদন্ত করেই তো রিপোর্টটা দিয়েছেন, এবং আমি বিশ্বাস করি প্রত্যেকটা মামলার তদন্তকারী কর্মকর্তা একদম নিরপেক্ষভাবে এবং নিরপেক্ষভাবেই আসলে তদন্ত করে রিপোর্টগুলো দিয়েছেন। তো সেক্ষেত্রে আসলে আমরা সন্তুষ্টি প্রকাশ করছি। ধন্যবাদ। ধন্যবাদ এই গভীর রাত্রে আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে আমরা কৃতজ্ঞতা জানাই, এবং আমরাও চাই আপনার মতো বাংলাদেশের প্রায় প্রতিটি মানুষই চায় এই মেজর সিনহার যেই হত্যাকাণ্ড ঘটেছে সেই হত্যাকাণ্ডের ন্যায় বিচার পাবেন তার পরিবার, তেমনটি আমরা প্রত্যাশা করছি। আপনাকে অনেক ধন্যবাদ। এবার একটু আলোচনায় ফিরতে চাই। আপনার কাছে স্টুডিওতে রয়েছেন আমাদের এখানে অধ্যাপক ইমতিয়াজ। আপনি তো শুনছিলেন, আপনি অপরাধ বিজ্ঞান বিষয়ে পড়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আপনার কাছে এই মেজর সিনহা হত্যাকাণ্ড এবং এই চার্জশিট বিষয়ে আপনার মূল্যায়নটা একটু জানতে চাচ্ছি। আমি প্রথমত বলে নিই যে আমি অপরাধ বিজ্ঞান সরাসরি পড়াই না, তবে আমার গবেষণা যেহেতু জেন্ডার স্টাডিজে পড়াই, আমার গবেষণার বিষয় আসলে পৌরুষ, ম্যাসকিউলিনিটি, যেখানে একটা বড় অংশ হচ্ছে অপরাধ বিজ্ঞানের আছে। সেখান থেকে আমি যেটা বলতে পারি, দুটো বিষয়। একটা হচ্ছে সমাজে যখন কোনো অপরাধ হয় সেই অপরাধে শাস্তিটা নিশ্চিত করা, এটা কিন্তু যে কোনো সভ্য সমাজের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ামক। বিশেষ করে এখানে দুটো ঘটনা ঘটেছে। একটা হচ্ছে পুলিশের ভাবমূর্তির বিষয়, যে পুলিশ আমরা দেখেছি যে এরকম একটা ঘটনা ঘটার পরে সারা দেশে আলোচনা হচ্ছে, বিদেশে আলোচনা হচ্ছে। সেখানে প্রথম জায়গাটা ছিল পুলিশের কনফিডেন্সটুকু ফেরত নিয়ে আসা। আমার মনে হয় যে চার্জশিটটুকু হয়েছে, আমি দেখছিলাম যে সেখানে আর্মির কেউ জড়িত ছিল না, পুলিশের কোনো অফিসার ছিল। যেমনটা আমরা দেখছি সহকারী পুলিশ সুপার ছিলেন খায়রুল ইসলাম সাহেব, উনি তদন্তের রিপোর্ট, তার উনি তদন্তকারী কর্মকর্তা ছিলেন। এটা কিন্তু বিরাট বিষয়, কারণ আপনি যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেন, আলোচনাগুলো লক্ষ্য করেন, এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছিল যেন পুলিশ এবং আর্মি, যারা আমাদের দেশের খুব গুরুত্বপূর্ণ দুটো প্রতিষ্ঠান, মুখোমুখি হয়েছে। এই আমার মনে হয় দ্বিধাটা দূর হয়ে যাবে। প্রথমত যে পুলিশের ইনভেস্টিগেশনেই যা সত্য সেটা উঠে এসেছে এবং সেটাই পুলিশ থেকে বলা হয়েছে, এটা হচ্ছে প্রথম বিষয়। সুতরাং আমি এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে করি। দ্বিতীয়ত হচ্ছে যে সাধারণত এই ধরনের ক্ষেত্রে যেটা হয়, যারা ভিকটিম, যারা এটা শিকার হন, তারা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে পুলিশের চার্জশিটগুলো নিয়ে আপনি দেখবেন খুব আলোচিত মামলাগুলোতে সন্তুষ্টি প্রকাশটা খুব কম, অন্তত আমি দেখি। সেখানে কিন্তু আমরা দেখছি যে ওনারা বলছেন যে ওনারা সন্তুষ্ট। অবশ্যই এখনও বিচার এবং সেই রায় হওয়া, রায় কার্যকর হওয়া অনেকগুলো ধাপ আছে, সেটা আমরা আশা করি হবে সঠিকভাবে। কিন্তু শুরুতেই আমি যেটুকু বলতে পারি, একটা সভ্য সমাজে কোনো অপরাধী আনচ্যালেঞ্জ যেতে পারে না। কোনো অপরাধী সে যত শক্তিশালী হোক না কেন,
তার শাস্তি অবশ্যই হবে, এবং তার প্রথম ধাপটুকু এখানে হয়েছে এবং খুব দ্রুতই হয়েছে। ধন্যবাদ। এবার একটু ফিরতে চাই AKM শহীদুল হক, সাবেক আইজিপি, আপনার কাছে। আপনি এই বিষয়ে ইতিপূর্বেও গণমাধ্যমে অনেক খোলামেলা কথা বলেছেন। যে কথাটি অধ্যাপক ইমতিয়াজ বলছিলেন যে পুলিশের ভাবমূর্তি তো প্রশ্নবিদ্ধ হয়েছিল। তিনি যেটি বললেন যে যেখানে সেনাবাহিনী এবং পুলিশের অবস্থানকে প্রায় মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা হচ্ছিল, যে কারণে তদানীন্তন পুলিশের আইজিপি এবং সেনাবাহিনী প্রধানকে যৌথ সংবাদ সম্মেলন করতে হয়েছিল কক্সবাজারে গিয়ে। এইরকম একটি বাস্তবতায় আজকে যখন চার্জশিট দাখিল হলো, আপনি পুলিশ প্রশাসনে দীর্ঘদিন যাবৎ অনেক সংস্কারমূলক কাজ করেছেন, দায়িত্বে ছিলেন, আপনার মূল্যায়নটা একটু জানতে চাচ্ছি। আপনাকে ধন্যবাদ। দেখেন, প্রথম থেকে আপনি যারা বললেন যে প্রথম থেকে সেনা প্রধান, পুলিশ প্রধান দুজনে গিয়েছিলেন কক্সবাজার, এবং তারা কিন্তু কথা দিয়েছে যে ঘটনার সুষ্ঠু তদন্ত হবে, তদন্ত হয়ে যে দায়ী ব্যক্তি তার বিচারে ব্যবস্থা হবে, এতে কারো কোনো রকম গাফিলতি, কোনো হস্তক্ষেপ, কোনো কিছু থাকবে না, এবং কারো কোনো গাফিলতি সহ্য করা হবে না। তো সেই কথাটাই কিন্তু আসল কথা, যে ঘটনা যা ঘটছে সুষ্ঠু তদন্ত হবে, তদন্ত পরিপ্রেক্ষিতে সাক্ষী প্রমাণের ভিত্তিতে চার্জশিট হবে, আদালতে সুচারা বিশ্লেষণ হবে, তারপর বিচার হবে, আদালত যে বিচার দেয় সেটা শিরোধার্যযোগ্য। এবং এই আইনের শাসনের কথা বলেন, এটাই কিন্তু আইনের শাসনের একটি প্রক্রিয়া। সেটা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর একজন সদস্য হিসাবে এবং সাধারণ নাগরিক এই কথাই চাবে। তো সেই প্রক্রিয়ায় কিন্তু আগাচ্ছে। এখন চার্জশিট হয়েছে, চার্জশিট ভালো হয়েছে খারাপ হয়েছে সেটা বড় কথা না। তদন্তকারী সংস্থা বা তদন্তকারী কর্মকর্তা সাক্ষী প্রমাণের ভিত্তিতেই চার্জশিট দিচ্ছে। সাক্ষী প্রমাণ না পেলে কিন্তু চার্জশিট দিতে পারে না। এবং এই 15 জন হলে 15 জনকে একই অভিযুক্ত করেনি। কাউকে মার্ডার কেসে করছে, কেউ অ্যাবেটর হিসেবে করছে, কারো হয়তো এভিডেন্স ডিস্ট্রয় করার করছে। যে যতটুকু তার বিরুদ্ধে যতটুকু চার্জ আসবে, সেই চার্জ প্রমাণের দায়িত্ব যেমন রাষ্ট্রপক্ষের, এবং এটা ডিফেন্ড করার দায়িত্ব আসামি পক্ষের। এই ক্ষেত্রে একটা প্রসঙ্গ একটু আপনার কাছ থেকে আরেকটু ডিটেল জানতে চাই। আপনি তো দীর্ঘদিনের এই অপরাধ বিজ্ঞান ব্যাপারে অভিজ্ঞ মানুষ, শিক্ষকতাও করেন। আপনার সেই জায়গা থেকে বলছি যে এই হত্যার মোটিভ সম্পর্কে কিন্তু র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের যে তদন্ত কর্মকর্তা, তদন্তকারী সংস্থা, তারা কিন্তু দাবি করছেন, তারা বলেছেন যে ওসি প্রদীপের অবৈধ কর্মকাণ্ড, বিশেষ করে তারা বলছেন যে ইয়াবার ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার কথা মেজর সিনহা জেনে যাওয়াতেই তাকে পূর্ব পরিকল্পিতভাবে খুন করা হয়। আপনার মন্তব্য? এখন এই ব্যাপারে তো খুব একটা বিব্রতকর অবস্থা, এটা খুব টাচি ব্যাপার, এই ব্যাপারে মন্তব্য করা খুব কঠিন। তবে আমরা প্রথম থেকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জেনেছি যে সে একটা ইউটিউবে একটা ফিল্ম করবে, সিনেমা করবে, সেই শুটিং এর জন্য সে গিয়েছে। দীর্ঘদিন সে হোটেলে থেকে ওখানে শুটিং করছে, এটুকু জানতাম। কিন্তু প্রতিবে গেছে, কখনো গেছে না গেছে সেটা তো কোনো মিডিয়া তো আসে নাই, আমরা কেউ জানিও না। ওনারা বলতেছেন তদন্তকারী সংস্থা বা কর্মকর্তা সেরকম কোনো এভিডেন্স পেয়ে থাকে, সে নিশ্চয়ই সেই চার্জশিটে সেই এভিডেন্স গুলি তুলে ধরছে, এবং সেই এভিডেন্সের ভিত্তিতে বিচার হবে। এই ব্যাপারে আগাম কোনো মন্তব্য আমাদের না করেই ভালো। ধন্যবাদ। এবার একটু আমি ফিরতে চাই অবসরপ্রাপ্ত মেজর জেনারেল AK মোহাম্মদ আলী শিকদার, আপনার কাছে। আপনিও দীর্ঘদিন যাবৎ এই মামলার ব্যাপারে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন, কথা বলেছেন, আমরা গণমাধ্যমে সেগুলো দেখেছি। আজকে প্রথমত আগে জানতে চাইব যে আপনার এই প্রতিক্রিয়াটা কি? এত মাত্র 6 মাসের মাথায় এই চাঞ্চল্যকর এই হত্যা মামলার চার্জশিট দাখিল হলো, আপনার প্রতিক্রিয়াটা প্রথমে আগে জেনে নিই, পরে আবার আরেকটি প্রশ্ন রয়েছে। আপনাকে ধন্যবাদ। আসলে এই ঘটনার শুরু থেকে এই পর্যন্ত সঙ্গত কারণেই একজন সাবেক কলিগ এইভাবে নিহত হয়েছেন, তাকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আজকে চার্জশিটের মাধ্যমে আবার প্রমাণিত হলো জনগণ এবং রাষ্ট্র সার্বভৌম। আপনারা দেখেছেন যখন এই ঘটনাটি ঘটলো, যেটি আপনার প্রাথমিক বক্তব্যের মধ্যে এসেছে, যে এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য পুলিশের মধ্য থেকেই কিছু ব্যক্তি চেষ্টা করেছিলেন, অব্যাহত ছিল, এবং সেইখানে
এই ঘটনার পরে জনগণ কিন্তু সর্বস্তরে মিডিয়া থেকে শুরু করে সবাই অত্যন্ত সোচ্চার হয়েছেন এবং তারাই বুঝেইছিলেন যে এই হত্যাকাণ্ডটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে করা হয়েছে এবং যাদের হাতে মানুষের জীবনের নিরাপত্তার রক্ষক হিসেবে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে, আস্থা রাখা হয়েছে, তাদের একজন বা তাদের কয়েকজন আজকে রক্ষক হয়ে ভক্ষকের স্থানে নিয়েছেন। তারা এটি বুঝেছিলেন। সুতরাং মানুষ কিন্তু সারা বাংলাদেশের মধ্যে জেগে উঠেছিল। ঠিক একইভাবে আমরা দেখেছি সমস্ত জল্পনা কল্পনা যাই থাকুক না কেন, আমাদের আস্থা ছিল রাষ্ট্র দায়িত্ব মানুষের জীবনের, প্রতিটি মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা, সে যেই হোক না কেন। সেখানে রাষ্ট্র কম্প্রোমাইজ করবে না, সেখানে সে যেই হোক না কেন। সেটি কিন্তু আজকে এই চার্জশিটের মাধ্যমে প্রমাণিত হলো যে একজন অপরাধী সে যত ক্ষমতাশালী হোক না কেন, এই ওসি প্রদীপের অনেক ক্ষমতার কথা কিন্তু আমরা শুনেছি, তখন নানাভাবে শুনেছি, সেটা নিয়ে আলোচনা আমরা করেছি। সুতরাং যত ক্ষমতাশালী হোক না কেন, জনগণ এবং রাষ্ট্রের থেকে কেউ ক্ষমতাশালী নয়। সেটি আর একবার আজকে অন্তত চার্জশিটের মাধ্যমে, যেহেতু মামলার বাদী যারা তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন, তাদের সুরে আমরাও সুর মিলে বলতে চাই যে আপাতত এই পর্যন্ত অবশ্যই বলা যায় যে আমরা সন্তুষ্টি প্রকাশ করতে পারি। তবে পরবর্তীতে অনেক কিছু দেখার আছে, সেটা পরবর্তীতে যে আলোচনা আসে বলবো, অনেক কিছু দেখার আছে। এই জায়গাতে আপনার কাছে আর একটি প্রশ্ন করতে চাই। আজকে গণমাধ্যম কর্মীরা যখন র্যাবের পক্ষ থেকে ব্রিফ করা হচ্ছিল, তখন সেই সময়ে তদন্ত কর্মকর্তা যে ডিভাইসটি সিনহা মোহাম্মদ রাশেদের ছিল, সেই ডিভাইসে কি কি তথ্য ছিল সেটা পরীক্ষা করে দেখা হয়েছে কিনা, এই ডিজিটাল ডিভাইসটি। সেই ক্ষেত্রে তদন্ত কর্মকর্তার পক্ষ থেকে ব্রিফিংয়ে বলা হয়েছে যে এগুলো পরীক্ষা করার প্রয়োজন পড়েনি। একই সঙ্গে জিজ্ঞেস করা হয়েছিল গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে যে সিনহা মোহাম্মদ রাশেদ তার সহকর্মীদের নিয়ে যে টেকনাফ থানায় গিয়েছিল, ওসি প্রদীপের সঙ্গে কথা বলেছে, এমন কোনো প্রমাণও রয়েছে কিনা। তখন জানানো হয়েছে কারিগরি ত্রুটির কারণে টেকনাফ থানার কোনো ফুটেজ পাওয়া যায়নি। এরকম একটি বাস্তবতার জায়গা থেকে আপনাকে একটু জানতে বলছি যে এই চার্জশিটের ব্যাপারেও আবারও কি তাহলে কোনো একরৈখিক বা একপাক্ষিক কোনো চার্জশিট হলো কিনা? দেখেন, সেটি কিন্তু এই আমাদের জায়গা থেকে বলা কঠিন যেটা একপাক্ষিক হলো কি হলো না। এটা আদালতে গেলেই কিন্তু আদালত প্রথম চার্জশিট গ্রহণ করার যে শুনানিটা হয়, আদালত কিন্তু চার্জশিট গ্রহণ করতে হবে আদালতকে। আদালত চার্জশিট গ্রহণের একটা শুনানি হবে, তখন কিন্তু আপনি যে প্রশ্নটি উত্থাপন করেছেন এই প্রশ্নগুলো আদালতে আসবেন এবং উভয় পক্ষের আইনজীবীরা কিন্তু এটি নিয়ে যুক্তি তর্ক, আইনি তর্ক উত্থাপন করবেন। তখনই কিন্তু এটি প্রমাণিত হবে যে কথাটি আপনি বলছেন। সুতরাং আমরা আজকে কেবল চার্জশিট দাখিল হলো, এই জায়গা থেকে, আমাদের জায়গা থেকে এই কথাটি কোনোভাবে কোনো কিছু বলা বোধহয় সমীচীন হবে না এবং যুক্তিসঙ্গত হবে না। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরবো এক্ষুনি। আমাদের একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে এসছে। আমরা এরপর বিরতির পর আমরা যে আলোচক আছেন আমাদের, তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে মেজর সিনহার এই হত্যা মামলাটি এত দ্রুত চার্জশিট হলো, এটি শুধু ব্যতিক্রম ঘটনা, নাকি আসলে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য প্রতিটি মামলার ক্ষেত্রেই এই ধরনের উদ্যোগ থাকা জরুরি সুশাসনের প্রশ্নে। শিকদার, যে রাষ্ট্রের চেয়েও যে কেউ ক্ষমতাশীলী নয় এটি প্রমাণিত হলো। তো সেই রকম একটি জায়গা থেকে চার্জশিটের প্রশ্নটি দেখলাম, কিন্তু আমি খুব একটি তথ্য হিসেবে আপনার কাছে জানতে চাই এবং আপনার মূল্যায়নটাও জানতে চাইব। আমরা দেখেছিলাম যে আরও একটি ঘটনা কক্সবাজারে কিন্তু তুমুল আলোচিত হয়েছিল, আর কি ক্রসফায়ারের ঘটনা, একজন সাবেক কমিশনার একরামুল হকের হত্যার ঘটনা। কিন্তু আজকে কিন্তু সেই বিষয়ে গণমাধ্যম কর্মীরা প্রশ্ন করেছিলেন তদন্তকারী সংস্থা। সেই সময় যদি অভিযোগটি ছিল, অনেক অভিযোগের আঙুল ছিল সেই সময় র্যাবের দিকে, এবং সেখানে একটি টেলিফোন সংলাপ আমরা ভাইরাল হতেও দেখেছিলাম সেই সময় সামাজিক গণমাধ্যমে। সেই বিষয়ে অবশ্য আজকে সরাসরি জবাব দিয়েছেন আশিক বিল্লাহ, বলেছেন যে প্রতিটি ঘটনাই আলাদা ঘটনা, আর যেহেতু আজকে সংবাদ সম্মেলনটি সিনহা হত্যাকাণ্ড নিয়ে, তাই এই জাতীয় প্রশ্ন জবাব তারা দেননি। কিন্তু আমি যে জায়গাটি জানতে চাচ্ছিলাম সেটি হচ্ছে এক ধরনের পারসেপশন সামাজিক গণমাধ্যমে আছে যে মেজর সিনহা একজন মেজর বলেই এটি চার্জশিটটা মাত্র 6 মাসের মধ্যে দাখিল হয়েছে।
আসলেই কি ব্যাপারটা এরকম, নাকি আসলে এই হত্যাকাণ্ড এতটাই ভয়াবহ ছিল যে রাষ্ট্রকে চাঞ্চল্যকর মামলা হিসেবে গ্রহণ করে সেটি জমা দিতে হয়েছে, এবং এটা কি স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে গেছে? আনডাউটেডলি আপনি চিন্তা করে দেখেন, একজন তরুণ, আমি দেখছিলাম, উনি কিন্তু, আমি পড়ছিলাম ন্যারেটিভসগুলো, উনি ওখানে গিয়েছেন একটা ভ্রমণ বিষয়ক, তার নিজস্ব একটা চ্যানেল আছে, সেখানকার জন্য একটা ডকুমেন্টারি বানাবেন। তারপর সাধারণ মানুষের সাথে উনি মিশেছেন, তাদের কাছ থেকে উনি জেনেছেন যে সেখানে নানা রকম অন্যায় হচ্ছে। একটা কথা কিন্তু মনে রাখতে হবে, বাংলাদেশের মানুষের কাছে আর্মির যে উপস্থাপন, আর্মিকে কিন্তু বাংলাদেশের মানুষ সব সময়, একেবারে মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু করে এখন পর্যন্ত একটা ক্লিন ইমেজের মনে করে। যদিও আমাদের এই আর্মির ভিতর থেকে কিছু উচ্চাভিলাষী আর্মি অফিসার অনেক সময়ই আমরা দেখেছি যে দুটো ঘটনা আমরা জানি যে খুব সমালোচিত হয়েছে, আমাদের বঙ্গবন্ধু হত্যাকাণ্ড যার মধ্যে অন্যতম। তো তারপরেও কিন্তু আর্মির একটা মানুষের কাছে এক ধরনের অ্যাকসেপ্টেবিলিটি আছে। সুতরাং যখন উনি গিয়েছেন, আমি অ্যাজিউম করতে পারি যে সাধারণ মানুষ তাকে বলেছে যে এরকম একটা অন্যায় হচ্ছে, হয়তো উনি স্বপ্রণোদিত হয়ে জানতে গিয়েছেন, এবং সেখান থেকেই এই ঘটনার সূত্রপাত। আমি যেটুকু ন্যারেটিভসটা পড়ে দেখলাম, শুধু একজন তরুণ, তার এখনও টকবগে তরুণ, তার কাছে মনে হয়েছে কোনো অন্যায় এই সমাজে থাকতে পারে না, এবং তার সাথে যে দুজন গিয়েছে তারা মিলে কিন্তু হয়তো সেখানে, আমি অ্যাজিউম করছি তারা, এবং এগুলো পড়ে যেটা ধারণা করছি, উনি গিয়েছেন যে না, এই অন্যায় রুখতে হবে, তারপরেই হত্যাকাণ্ডটা হয়েছে। এবং আপনি ন্যারেটিভসটুকু পড়ে দেখবেন, যে কেউ এটা ধরে নিবে যে এটা এই সমাজে একজন আর্মির মেজর, তার সাথে যদি এমনটা হয় তাহলে আমি কোথায়। মানুষের মনে প্রশ্নটা কিন্তু এভাবে আসবে। মানুষ চিন্তা করবে না যে একজন আর্মি অফিসার দেখে তার জন্য এটা বেশি হচ্ছে। এখন আমার মনে প্রশ্ন আসবে, উনি যদি আর্মিতে থেকে নিরাপদ না থাকেন তাহলে আমার নিরাপত্তা কোথায়। সুতরাং ইন এ ওয়ে উনি আর্মি অফিসার দেখে, যদিও হয়তো এখানে অনেক বেশি আলোচিত এটা হয়েছে, কিন্তু সেই আলোচনা যে আমরা করেছি, আমরা কেউ কিন্তু আর্মি অফিসার না বা আর্মিতে চাকরি করি না, কিন্তু আমাদেরকেও নাড়া দিয়েছে। সো এখানে দুটোর দিকই আছে, একটা আর্মি হওয়ার কারণে যেমন বিষয়টা, আর্মির অফিসার হওয়ার কারণে যেমন হয়েছে বা সাবেক অফিসার, দ্বিতীয়ত হচ্ছে সাধারণ মানুষের কাছেও কিন্তু তার নিজের নিরাপত্তার প্রশ্নটুকু সামনে এসেছে। যেমন কেউ যদি মারা যায়, আমি খুব অবাক হয়ে খেয়াল করে দেখবেন, আমি এটা দেখেছি, উনি কিন্তু যখন শোনেন চিন্তা করেন, আচ্ছা মানে আমার মৃত্যুটা কখন, মনে কিন্তু অজান্তে চলে আসে যে আমিও কি, বা কোনো একটা রোগের কথা শুনলে আমারও কি এই রোগটা হতে পারে না, এমনটা হয়। এই ক্ষেত্রে কিন্তু সেই ঘটনাটা ঘটেছে। অনেকের সাথে আলাপ করে দেখেছি, সবাই একটা কথাই বলেছেন, এই দেশে একজন অবসরপ্রাপ্ত আর্মি অফিসার যদি নিরাপদ না হন তাহলে আমি কোথায়। তো আমার কাছে মনে হয় যে আপনি যে প্রশ্নটা করেছেন দুটোই আমি বলবো, তবে আরেকটা বিষয় আমি এখানে খুব অবাক হয়ে লক্ষ্য করেছি, সেটা হচ্ছে যে আমরা যারা বিভিন্ন পেশায় আছি, আমরা কিন্তু আমাদের পেশায় যারা আছে তারা এক হয়ে, যেমন একজন সাংবাদিক যখন এরকম অপরাধের শিকার হচ্ছেন, সাংবাদিকরা কিন্তু একসাথে এই আওয়াজটা তুলতে পারেন না। আমাদের যারা শিক্ষক আছি তারাও যখন এরকম হয় পারি না। আর্মি কিন্তু একটা ডিসিপ্লিন ফোর্স, মনে রাখতে হবে। সুতরাং তারা যখন অবসরপ্রাপ্ত হয়ে যান, স্টিল কিন্তু তারা সেই ভ্যালুটাকে ক্যারি করেন। সুতরাং তারা অনেক সহজে ইউনাইটেড হয়েছেন। এটা অস্বীকার করার উপায় নেই যে তাদের এই ইউনাইটেড হওয়াটাও এই বিষয়টাকে অনেক ত্বরান্বিত করেছে। এটা আমার ব্যক্তিগত অভিমত, আমি নিশ্চয়ই পুরো প্রসেস সম্পর্কে জানি না, কিন্তু অ্যাজ আ সোশ্যাল সায়েন্টিস্ট আমি যখন বিষয়টাকে একটু দূর থেকে দেখার চেষ্টা করছি, আমি কিন্তু দেখছি এখানে দুটো ঘটনাই গুরুত্বপূর্ণ। আর্মি অফিসার হওয়া, সাবেক আর্মি অফিসার হওয়া, এবং একই সাথে আমাদের মতো সাধারণ মানুষের এই প্রশ্নটুকু জাগা যে উনি যদি নিরাপদ না হন তাহলে আমি কোথায়। আচ্ছা, সেই ক্ষেত্রে তাহলে আপনার কাছে ছোট্ট করে আরেকবার একটু জানতে চাচ্ছি, ধরেন যেমন আর্মির ক্ষেত্রে যেরকম মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ডিসিপ্লিনের জায়গায় আসলো, এই দেশ, এই রাষ্ট্রের জন্মলগ্নতে পুলিশেরও তো সেরকম একটি ঘটনা ছিল। প্রথম পাকিস্তানিদেরকে প্রতিরোধ করেছিল পুলিশ। আজকে কি আমি একটু, যেহেতু এই যে আপনি যে কথাটি বললেন, পারসেপশনের জায়গাটি যেহেতু সামাজিক গণমাধ্যম সোসাইটিতে আছে, একটু খোলামেলায় আমরা আলোচনা করতে চাই। আপনার কাছে প্রশ্নটা ছিল এই কারণে যে আপনি শব্দটি ব্যবহার করেছিলেন যে সেই সময় ব্যাপারটা ছিল আর্মি পুলিশ যারা একটি মুখোমুখি অবস্থানে আছে। আপনার কি মনে হয় যে এই মামলার চার্জশিট হওয়া বা এই বিচার নিয়ে সেই রকম জায়গা থেকে আমরা পুরোপুরি বের হয়ে আসতে পারবো, অর্থাৎ বিচারিক প্রক্রিয়া চলাকালীন সময় থেকেও? প্রথমত আমি শব্দটা ব্যবহার করি না, আমি বলেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি কেউ কেউ এটা বলার চেষ্টা করছেন, সেখানে কিন্তু একটা বড় ধরনের পারসেপশন ব্রেক হয়েছে। এটা প্রমাণ হয়েছে যে আর্মি এবং পুলিশ মুখোমুখি না, এটা রাষ্ট্রের দুটো খুব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। সুতরাং একটা এটা। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যেটা বলেছেন যে হ্যাঁ, পুলিশেরও কিন্তু অনেক বড় ভূমিকা ছিল। 1971 সালে লালমনিরহাট থানায় আমার বাবা যখন আক্রমণ হলো, তখন দুজন শহীদ হন পুলিশ অফিসার, এবং আমার বাবা ঘটনাচক্রে বেঁচে যান, কিন্তু পরবর্তীতে উনি মুজিবনগর সরকারে জয়েন করেন। সো আমরাও এই ভ্যালুটা ক্যারি করি। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, পুলিশ কিন্তু প্রতিনিয়ত নানা রকম ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ন্ত্রণের জন্য কাজ করছে। আর্মি কিন্তু খুব রিজার্ভ ফোর্স,
যখন কোনো জি। বিশেষ জরুরি পরিস্থিতি তৈরি হয় তখন আর্মি আসে, যে কারণে আর্মির ইমেজটা অনেক বেশি আপনি বলতে পারেন যে প্রোটেক্টিভ একটা অবস্থায় রাখা সম্ভব হয়। পুলিশ কিন্তু এটা পারে না, যে কারণে পুলিশ অনেক জায়গায় এরকম অনেক কিছুর সাথে জড়িয়ে পড়ে। আবার রাজনৈতিক প্রশাসন থাকে, সেখানে আবার তাদেরকে অনেকভাবে অনেক কিছু মেনটেন করতে হয়। পুলিশের জবটা কিন্তু এ কারণে অনেক গুণ কঠিন। সুতরাং ওই দিক থেকে আমি বলবো যে পুলিশ নানা সময় ডিবেটেড হয়েছে, যদিও পুলিশের দায়িত্বগুলো এখন যেটা আমি দেখছি চার্জশিটের ক্ষেত্রে খুব পেশাদারিত্বের সাথেই, যেটা যেমনটা শুনলাম যারা নিরাপত্তা বিশ্লেষক তারাও বলছেন খুব দ্রুততার সাথে হয়েছে। তাতে কি হবে এরপরে? আমি কিন্তু মনে করি তিনটা জিনিস হবে। এক হচ্ছে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ভেতরেও, বিশেষ করে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যারা কাজ করছে, এই পুলিশের ভিতরে সেই ধরনের অফিসার কি নাই যারা সৎ? আমি তো মনে করি সেই সংখ্যাটাই বেশি। না হলে পুরো বাংলাদেশের এই অল্প কিছু সংখ্যক পুলিশ দিয়ে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কিভাবে নিয়ন্ত্রণে রাখছে? সুতরাং মেজরিটি কিন্তু সৎ। খুবই ভালো প্রশ্ন দিয়েছেন, ধন্যবাদ প্রফেসর ইমতিয়াজ। এবার একটু ফিরতে চাই এ কে এম শহীদুল হক আপনার কাছে। যে কথাটি শাইখ ইমতিয়াজ বলছিলেন যে আসলে ব্যক্তি বিশেষের অপরাধ কি তো গোটা বাহিনীর অপরাধ নয়, কিন্তু নানা রকম ঘটনা প্রবাহের মধ্যে এবং অনেক ক্ষেত্রে রাজনৈতিক কারণেও সেগুলোর নানা ডালপালা মেলে। আমি খুব খোলামেলা জানতে চাই আপনার কাছে মন্তব্য, আপনি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং পুলিশকে জনতার পুলিশে রূপান্তর করার পেছনে আপনার ভূমিকা ছিল, তাই সরাসরি আপনাকে প্রশ্ন করছি যে ওসি প্রদীপের যেই কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড কি আসলেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আগে থেকে একেবারেই জানতেন না? দেখেন, এখানে আপনারা এই যে ক্রস ফায়ার শুধু তো পুলিশ দেয় না, যতগুলি বাহিনী আছে কাজ করে, র্যাব ক্রস ফায়ার ইন্ট্রোডিউস করছে, র্যাবের কাছ থেকে পুলিশ শিখছে। 2004 আগে কিন্তু এই যে ক্রস ফায়ার, এনকাউন্টার, এই সব আমরা চিন্তাও না, জানতাম না, পরিচয় হয়নি। 2004 পর থেকে র্যাব যখন গঠন করলো তখন থেকে এগুলি আমরা শিখছি, পুলিশ শিখছে। বিজেপি দিছে, কোস্টগার্ড দিছে, ওসি দিছে। তখন বলা হয়েছে ওসিকে যে মাদক বন্ধ করতে হবে। আমি যখন আইজি আমি গিয়েছিলাম টেকনাফে একটা মিটিং এ, এই মাদক বিরোধী একটা কমিউনিটি পুলিশ মিটিং, এটা বিরাট মাঠ, পুরো মাঠ ভরে গেছিল, 15-20 লোক হয়েছিল। লোকাল এমপি ওখানে থাকেন, উনি আমার হোটেলে এসে আমার সাথে দেখা করলেন। ভাই আপনি তো ওখানে যাবেন? আমি যেতে পারবো না। আমি কেন? ওখানে যারা আসবে হাজার হাজার লোক সবাই ইয়াবা ব্যবসা করে, আমি গিয়ে এদের বিরুদ্ধে কি বলবো? আমি তো জনপ্রতিনিধি, কাজে আমি আপনার সাথে দেখা করে গেলাম এই হোটেলে, আমি ওই জনসভায় যাবো না, আমি মনে কিছু করেন। তো ওখানে এই যে ইয়াবার পুরো চালানটা ওদিক দিয়ে আসে এবং ইয়াবা বন্ধ করার জন্য চেষ্টা তো ত্রুটি করা হয়নি। এখন ওসি হয়তো বেশি করে ফেলছে এবং ইয়াবা ব্যবসায়ী বাইরে তারা আবার বেশি তার নিজস্ব কিছু হয়তো এজেন্ডা কাজ করছে, সেই পাপে তাকে ধরছে, সেটা আমি তাকে ডিফেন্ড করবো না, তার সে ডিফেন্ড করবে। কিন্তু তখন কিন্তু আপনারা জানেন এই যে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছিল বাংলাদেশে, এবং দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন এরা যেভাবে মাদক বন্ধ করছে বা কমাইছে, বাংলাদেশ বন্ধ করা সম্ভব না, সেভাবে করেছে। এখন পুলিশ তো আপনার এই কাজগুলি সবসময় কম বেশি করে, তো এখানে সংখ্যা বেশি হয়ে গেছে এবং সে পাপের প্রায়শ্চিত্ত সে দিবে। কিন্তু এখন পুলিশকে নিয়ে যদি এইভাবে ঢালাভাবে কথা বলা হয়, তাহলে পুলিশের এই যে আমি আরামে ঘুমাচ্ছি, পুলিশে আস্থা পাহারা দিচ্ছি। আমরা যখন পিটিসি ট্রেনিং করি 1986 সালে, তখন পিটিসিতে একজন জয়েন্ট সেক্রেটারি, উনি পরে চিফ ইলেকশন কমিশনার হয়েছে, উনি সবাই পুলিশকে, আমরা পুলিশে কয়েকজন ছিলাম, 25 জন ছিলাম, তো সবাই আমাদেরকে খালি কথা বলবে, আমাদেরকে চাপাই কথা বলবে, আমাদের নানা কথা বলবে ক্লাসের মধ্যে। তখন উনি বলছিলেন, দেখো তোমরা খালি সবাই পুলিশের বিরুদ্ধে বলো, পুলিশ কিরকম করুক, এখন যদি সরকার ঘোষণা দেয় যে 2 ঘন্টা পুলিশি কার্যক্রম থাকবে না, এই 2 ঘন্টা কোনো অপরাধ হলে পুলিশের খাতা রেকর্ড হবে না, দেশ কোথায় দেখো? তোমরা তো বাতাসের মধ্যে আছো, অক্সিজেন পাও না, যদি বাতাস বন্ধ হয়ে যায় তখন বুঝবো যে অক্সিজেন কোথা থেকে হবে। কাজে এখন পুলিশ আসে বিদায়ী তো সমাজ টিকে আছে, পুলিশে আসে বিদায়ী তো এই যে এত হাজার হাজার আসামি জেলখানায় আছে, পুলিশে আসে বিদায়ী তো এত লোকের সাজা আছে, ফাঁসির আদেশ হয়ে আছে প্রায় কয়েকশো। এগুলি পুলিশের তদন্তে এগুলি হয়েছে। পুলিশ কাজে পুলিশকে মুক্তিযুদ্ধের, মহান মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ কিন্তু পুলিশের 3 রাইফেল দিয়ে বেরিয়েছে রাজাবাগ, পুলিশ কিন্তু পালায় যায়নি। কাজে পুলিশের এই যে ঐতিহ্য এবং এই জঙ্গি দমন যে আমি করলাম 2016-17 জঙ্গি দমন, বিশ্বের কোন দেশ আছে এই বাংলাদেশ পুলিশের মতো জঙ্গি দমন করছে?
ইন্টারপোলের জেনারেল কনফারেন্সে যখন আমি বেজিংয়ে গেলাম, তখন আমার ইন্টারপোলের কর্মকর্তারা বললেন তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে আমাদেরকে এই দিতে হবে। বিষয়গুলো এই বিষয়গুলো কম বেশি বাংলাদেশের মানুষ জানে। আর জনাব শহীদুল হক, আপনাকে তাহলে সরাসরি আরেকটি প্রশ্ন করি, যদি আমরা মেজর সিনহার হত্যাকাণ্ডের ব্যক্তি অপরাধ পুলিশ দায় নেব না, আমরা কখনো নেই না। একটা লোকের মেরে আমি সেই জায়গা থেকেই বলতে যাচ্ছি যে আজকে যখন মেজর সিনহার বোনকে কিন্তু মামলাটি করতে হয়েছিল, পুলিশ কিন্তু প্রাথমিকভাবে মেজর সিনহাকেই মাদক ব্যবসায়ী বানাতে চেয়েছিল। একটি বিশেষ বাস্তবতায় আজকে হয়তো 6 মাস পরে আমরা চার্জশিটটি দিয়েছি, কিন্তু আপনাকে খুব সরাসরি জিজ্ঞেস করি, আপনার কি মনে হয় না যে সাবেক যেই কাউন্সিলর ছিল একরামুল হক, ক্রসফায়ারে যিনি নিহত হয়েছেন, তার মেয়ে যে প্রশ্নটি করেছিল, বাবা তুমি কাঁদছো কেন, সেই প্রশ্নটি কি আপনার মনেও দাগ কাটে না? আমরা সেই কামরুল হত্যার মামলার চার্জশিটকে আমরা দাখিল করতে পেরেছি না, সেই ধরনের মামলা সেটা হয়েছে কিনা সেটা আপনাকে জানতে হবে। মামলা হলে তো চার্জশিট দাখিল হবে। এই প্রশ্নটি আপনার কাছ থেকে শুনতে চাচ্ছিলাম। তার মানে কি আসলেই আমরা সুশাসনের জন্য, সকলের জন্য আইন সমান এরকম জায়গায় যেতে পারছি কিনা? না, এটা এখানে পারছি না। বৈষম্য আছে, শ্রেণী বিভাগ আছে, বিশ্বের সব জায়গায় শ্রেণী বিভাগ আছে, এবং যে সক্ষম যে শক্তিশালী সেই টিকে থাকবে, দুর্বল বিলীন হয়ে যাবে। এটা প্রকৃতির নিয়ম, এটাই হবে। এখন একরামের লোকজন পারে নাই, র্যাবের গুলিতে মারা গেছে যেহেতু, এখন র্যাবের সাথে ফাইট করতে সাহস পারে নাই। আমি যখন আইজি তখন যে কুমিল্লার তনু হত্যা হইলো, আমি কাহারাখনকে দিলাম, কাহারাখন তো একটা ব্যক্তি আছে তদন্ত করুক, কিন্তু আমরা তো সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো সাহায্য সহযোগিতা পাইনি, একটা সাক্ষী ডাকতে পারিনি। ওখানে গেলে তাকে পারমিশন ছাড়া ঢুকতে পারবে না, কেউ কোনো কথা বলতে পারবে না, কেউ ডাকলে তাদের সাথে অফিসার 2-3 দিয়ে দিবে, তারা নিয়ে কথা বলতে হবে। কোনো সহায়তা পাইনি, আমরা তনু হত্যা মামলা পাইনি ডিটেকশন করতে। আপনাকে এই জায়গাটা একটু থামাচ্ছি, আমি একটু এই ব্যাপারে সরাসরি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল AK মোহাম্মদ আলী শিকদার আপনার মন্তব্য জানতে চাচ্ছি। শহীদুল হক সাহেব যেটা বললেন যে আইনের শাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে, সুবিচার পাওয়ার ক্ষেত্রে বৈষম্য বিদ্যমান থাকে, যার যত শক্তি সে তত তাড়াতাড়ি বিচার পাওয়ার চেষ্টা করে, যার যত প্রভাব সে পাওয়ার চেষ্টা করে। আপনার মন্তব্য? এটা বাস্তবতা, বাংলাদেশের কেন পৃথিবীর সব বিষয়টা হলো যে এটি বলা হয়ে থাকে যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, বাট যখন রাষ্ট্রের কাছে কিন্তু মানুষ সেটা প্রত্যাশা করে না। মানুষের প্রত্যাশাটা বুঝতে হবে। কখনোই রাষ্ট্রের পক্ষে যারা কাজ করেন, রাষ্ট্রীয় সংস্থা, তারা এই কথা বলতে পারেন না। যদিও বাস্তব যেটা শহীদুল হক বলেছেন আছে, বাট রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কিন্তু এই কথা বলার কোনো সুযোগ নেই। রাষ্ট্রের কাছে সবাই, একজন দিনমজুর, একজন পরিচ্ছন্ন কর্মী থেকে শুরু করে সর্বোচ্চ ব্যক্তি রাষ্ট্রের, আমি কারো নাম বলতে চাই না, কেই আইনের ঊর্ধ্বে নয়, এবং সেটি মানুষ প্রত্যাশা করে, এবং সেটির লক্ষ্যে যখন কাজ হয় মানুষের মনে প্রত্যাশার সৃষ্টি হয়, এবং একটা রাষ্ট্রে প্রত্যাশাই কিন্তু সবচেয়ে বড় জিনিস, সেটি রাষ্ট্রকে এগিয়ে নেয়। সুতরাং এটি বলার কোনো সুযোগ নাই। অনেক কারণে ব্যর্থতা থাকতে পারে, অনেক কারণে অনেক কিছু প্রত্যাশা পূরণ হয়নি, কিন্তু সেটির পক্ষে কোনো ছাপাই দেওয়া যাবে না। সেটি হয়তো সরাসরি বলতে হবে যে ভাই আমরা ব্যর্থ হয়েছি, আমাদের অনেক কোনো ঘাটতি আছে, বহু কিছু ঘাটতির কারণে আমরা ব্যর্থ হয়েছি, এজন্য জনগণের কাছে আমরা ক্ষমা প্রার্থী। সেটি যদি হয় তাহলে জনগণের কাছে রাষ্ট্রপক্ষের জবাবদিহিতা নিশ্চিত হবে, জনগণ রাষ্ট্রের প্রতি সন্তুষ্ট থাকবে। রাষ্ট্র জনগণের জন্য, জনগণই সার্বভৌম। সুতরাং জনগণের কাছে রাষ্ট্রীয় সংস্থার যারা কাজ করেন, একরাম হত্যার বিচার পারেন নেই বা তনু হত্যা পারেন নেই, কে দায়ী? কিন্তু যাদের দায়িত্ব ছিল এটি বের করা, তারা পারেননি। দ্যাট ইজ দি এন্ড কথা। এখানে কে ক্ষমতাশালী আমরা জানি, কে কম বেশি এটি আলোচনার বিষয় নয়। সুতরাং তাদের পারেননি, দ্যাট ইজ দি এন্ড রেজাল্ট। সুতরাং তাদেরকে জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত যে আমরা পারিনি সমবিচার নিশ্চিত করার জন্য। কিন্তু আমাদের প্রচেষ্টা থাকতে হবে, এবং আমাদের বলতে হবে যে আমরা বহুবিধ কারণে ব্যর্থ হতে পারি। অনেক জায়গায় সবাই সব জায়গায় সফল হয় না, ব্যর্থতা সব জায়গায় হয়, কিন্তু সেটা নিয়ে বুস্ট আপ করার কোনো সুযোগ নাই, সেটা নিয়ে উদাহরণ দেওয়ার কোনো সুযোগ নাই। আমাদেরকে সেই ব্যর্থতা মেনে আমাদের সামনের দিকে এগোতে হবে, যেন আমরা এই ধরনের সুবিচার, সবার জন্য ন্যায় বিচার, সমতা, সংবিধানের মৌলিক কথা,
সেটি যেন আমরা নিশ্চিত করতে পারি। ধন্যবাদ মোহাম্মদ আলী শিকদার, খুব ভালো জায়গায় আপনি এসেছেন। সেটি হচ্ছে যে আমরা সেই জায়গাটাই, প্রফেসর ইমতিয়াজ আপনার কাছে আবার ফিরতে যাচ্ছি স্টুডিওতে, যে জায়গাটি জেনারেল শিকদার শেষ করলেন, যে সেটি হচ্ছে যে রাষ্ট্রের সকল নাগরিক সমানভাবে সমান বিচার পাবে, সমান মর্যাদা নিয়েই সে তার সুশাসন দেখতে পাবে। এইরকম একটি জায়গা থেকে যে অতীতে যা হয়েছে হয়েছে, এনাফ ইজ এনাফ, নাও আমরা সুবিচারের যে ধারা, যেটি আজকে একটি ব্যতিক্রমী ঘটনা, শারমিন শাহরিয়া ফেরদৌস বললেন যে চার্জশিট দাখিল নিয়ে অন্তত তারা সন্তোষ প্রকাশ করেছেন, যে এটি খুবই পেশাদারিত্বের সাথে এটি হয়েছে বলে তাদের পরিবার মনে করছে। আপনার কাছ থেকে সরাসরি জানতে চাচ্ছি, সামনে কি আমরা আলোর পর দেখতে পাই? অবশ্যই, অবশ্যই, কেন না। দেখেন, এই বাংলাদেশে একটা সময় ছিল যখন মুক্তিযুদ্ধের ইতিহাস আমরা সঠিকভাবে জানতে পারিনি। এই বাংলাদেশে একটা সময় ছিল যখন আমরা এই আজকে যা দেখছি, পুলিশের একজন এত উচ্চপদস্থ সাবেক কর্মকর্তা, আপনি একজন সাংবাদিক, আমি একজন অধ্যাপক, এখানে আর্মির উচ্চপদস্থ একজন সাবেক কর্মকর্তা আছেন, আমরা আলোচনা করছি আমাদের জাতীয় প্রতিষ্ঠানগুলোকে নিয়ে। এটা কিন্তু এত সহজ বিষয় ছিল না। সুতরাং আমরা এগিয়েছি। তবে যেটা মনে রাখতে হবে, আমার বাবা একজন পুলিশ অফিসার ছিলেন, মুক্তিযুদ্ধের সময় বলেছে তার দুজন সহকর্মী শহীদ হয়েছেন ঘটনাচক্রে, উনি বেঁচে গিয়েছিলেন। আমরা কিন্তু, আমার জন্ম 1976 সালে, আমার জন্মই হতো না, আমি পুলিশের আবহাওয়ায় বড় হয়েছি। আমার পুলিশ দেখলে মনে হয় আমার পরিবার। কিন্তু সেই পুলিশ অফিসার, আমরা 3 জন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করি, বাবা সবসময় চাইতেন যেন আমরা পড়ালেখা করে শিক্ষকতায় আসি। আজকে যখন একজন পুলিশকে নিয়ে কথা বলে আমার কিন্তু গায়ে লাগে। অনেস্টলি বলি, আমি পুলিশে নেই, কিন্তু মনে হয় যে কোথায় যেন একটা ফিল করি যে না, এরকমটা না। কিন্তু বাস্তবতা হচ্ছে এই পুলিশেও তো অনেক করাপশন হয়েছে। আমরা প্রতিষ্ঠানটিকে সঠিকভাবে গড়ে তোলার জন্য যে নিয়ামকগুলো ছিল সেগুলো কি করেছি? যেমন উন্নত বিশ্বে কিন্তু থার্ড পার্টি ইনভেস্টিগেশন আছে, যেন পুলিশ তার এভরিডে কাজের ভেতরে কোনোভাবে কোনো করাপশনে না জড়িয়ে পড়ে। এরকম প্রতিষ্ঠান কিন্তু আমরা তৈরি করিনি। প্রথমত মনে রাখতে হবে, প্রতিষ্ঠানকে শক্ত করতে হবে। সাবেক আইজিপি সাহেব বলছিলেন যে তনু হত্যাকাণ্ডে তারা যখন ইনভেস্টিগেট করতে চেয়েছেন তখন কিন্তু আর্মি 2 জন অফিসারকে দিয়েছেন। এখন ধরা যাক সেখানে, আমি জানি না কি হয়েছে, আমরা অ্যাজিউম করি যে কোনো না কোনোভাবে আর্মি মনে করেছে যে না, এটা আমাদের তাদের ইন্টারনাল প্রেস্টিজের বিষয়, সুতরাং তারা হয়তো চাননি যে, অথবা তাদের প্রোটোকলই আছে, আমি জানি না বিষয়টা কি, কারণ আমি যেহেতু পুরো প্রক্রিয়াটা জানি না, আমি মন্তব্য করতে চাই না, কিন্তু আমি অ্যাজিউম করে নিচ্ছি একজন সাধারণ নাগরিক হিসেবে। এটাও কিন্তু পুলিশকে মানতে হবে, কারণ আর্মির যদি সিস্টেম থাকে, মেকানিজম থাকে, তাহলে কিন্তু সেটার ব্যত্যয় ঘটানোর কোনো সুযোগ নাই। আবার অন্যদিকে পুলিশ যদি আর্মির এই সিস্টেম মেনে নিয়ে ইনভেস্টিগেট করতে চায়, তাহলে তো সঠিক ইনভেস্টিগেশন হবে না, যে কারণে এই প্রবলেমগুলো রয়েছে। এখন একটা বিষয় মনে রাখতে হবে, প্রথমত পুলিশ অ্যাজ অ্যান ইনস্টিটিউশন, আমি বলবো বাংলাদেশে এত অল্প সংখ্যক পুলিশ নিয়ে এই বিশাল সংখ্যক জনগোষ্ঠীকে যেভাবে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন মেনটেন করা হচ্ছে, প্রচুর সমালোচনা থাকতে পারে, কিন্তু সেই সমালোচনার মধ্যেও ক্রেডিটটুকু দিতে হবে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, আপনি যদি পুলিশ অফিসারদেরকে দেখেন, আপনি দেখবেন অনেক মেধাবী ছাত্রছাত্রীরা এখন পুলিশে আসছে। একটা সময় যেমন আমরা যখন বিসিএস দিয়েছি, পুলিশে যাব না, বাবা পুলিশ অফিসার ছিলেন, তারপরে পুলিশে যাব না, মানে প্রতিষ্ঠানটার ব্যাপারে কিন্তু একটা নেগেটিভ ছিল। আপনি যদি গত 5-10 বছরে দেখেন, পুলিশকে কিন্তু অনেক জনমুখী করার চেষ্টা করা হচ্ছে। আমি কিন্তু মনে করি সেখানে একটা বিরাট পরিবর্তন হয়েছে। আবার আর্মিকেও যদি খেয়াল করে দেখেন, আর্মির ভিতরেও কিন্তু জনগণের কাছে আসার অনেক প্রক্রিয়া শুরু হয়েছে। আমি মনে করি এই দুটোই খুব ভালো লক্ষণ। তবে একটা বিষয় মনে রাখতে হবে, আমরা যখন কথা বলবো প্রত্যেকেই যেন প্রত্যেকের মাথার টুপিটা খুলে রাখি, একজন সাধারণ নাগরিক হিসেবে যেন কথা বলি। এই বাংলাদেশের প্রত্যেকটি মানুষের সঠিক নিরাপদ আবাসন ব্যবস্থা নিশ্চিত করার দায়িত্ব, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সব নিশ্চিত করতে হবে আমাদের, এবং সেটা আর্মি, পুলিশ কিংবা আমি কিংবা আপনি কোনো একটা প্রতিষ্ঠানে একার পক্ষে করা সম্ভব না। আমাদের মাননীয় জননেত্রী, এখন মাননীয় আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, অনেক সমালোচনা হতে পারে, কিন্তু সব প্যারামিটারই তো আমরা এগোচ্ছি। তাহলে এই বিভেদগুলো কেন হয়? সেখানে আমাদের প্রাতিষ্ঠানিক মেকানিজম খুঁজে বের করতে হবে, যেন এটা আমরা কমিয়ে নিয়ে এসে একটা সঠিক জাস্টিস সিস্টেম ডেভেলপ করতে পারি। ধন্যবাদ প্রফেসর শাইক ইমতিয়াজ। যেই কথাটি বলছিলেন যে জনগণের কাছে জনবান্ধব প্রতিষ্ঠান গড়ে তোলা, জবাবদিহিমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা দেশের স্বার্থে, রাজনীতির স্বার্থে, গণতন্ত্রের সাথে সেটা খুব জরুরি। শেষ মন্তব্য খুবই সংক্ষেপে AK শহীদুল হক আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে আমরা তো দেশ এগোচ্ছি নানা রকম সূচকে, সেই ক্ষেত্রে এই মামলাটি একটি উদাহরণ হতে পারে কিনা সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা সামনের দিকে এগোবো, আমাদের আর কোনো আক্ষেপ, আর কোনো মায়ের কান্না শুনতে হবে না, অপরাধী যত বড়ই হোক, যেমন জেনারেল শিকদার বলছিলেন,
তাকে আইনের আওতায় আসতে হবে, সেরকম একটি জায়গায় আমরা যেতে পারবো কিনা? সেই প্রত্যাশা তো আমার অবশ্যই আছে, জনগণের আসে, জনগণের প্রত্যাশাই তো আমাদের প্রত্যাশা, সেটা হওয়া থাকাই উচিত। এবং লক্ষ্য করেন, আমাকে অনেক সাংবাদিক জিজ্ঞাসা করছে যে ওই সিনহা হত্যাকাণ্ডের পরে ক্রস ফায়ার তো অনেক বন্ধ হয়ে গেছে, র্যাবও দেয় না, পুলিশও দেয় না, কেউ দেয় না। আমি পুলিশ র্যাব ক্রস ফায়ার ইচ্ছা করে দেয় না, পরিস্থিতি সৃষ্টি হলে তখন ক্রস ফায়ার হয়। এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয় নাই, আমার সেটা অফিসের কথা। কিন্তু আমার কথা হলো এই যে আপনি যেটা বললেন যে এই ঘটনার পর কোনো পরিবর্তন আসবে কিনা, তো পরিবর্তনের তো আমি মোটামুটি আভাস পাচ্ছি যে এই কয়েক মাসে, এই 6 মাসে সেই ধরনের কোনো, যেটা আপনারা আপনাদের বাসায় বা মানবাধিকারের বিচার ভাষায়, বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে না। হ্যাঁ, সেটা তো এখন হচ্ছে না। এখন পুলিশের সদস্য যেই হোক, সে যদি অপরাধ করে তাকে ডিফেন্ড করার কোনো রকম যুক্তি নেই, কোনো সুযোগ নেই। তাকে আইনের আওতায় আনতে হবে এবং তার বিচার করতে হবে। কারণ আপনার একটা ব্যক্তির দায়িত্ব আপনি নেবেন না, সবসময় আমি এটা বলে আসছি, এখনো সবাই তাই বলে। কিন্তু বিচারটা অবশ্যই যেন সুষ্ঠু বিচার হয়, ন্যায় বিচার হয়, সেটাই আমরা সবাই চাই আর কি। অনেক ধন্যবাদ সময় শহীদুল হক। এবার মোহাম্মদ আলী শিকদার, সময় একদমই ফুরিয়ে এসছে, আপনার কাছ থেকে শেষ মন্তব্য জানতে চাচ্ছি। ন্যায় বিচারের যেই ধারা সূত্রপাত লক্ষ্য করছেন এই মামলার, অর্থাৎ মেজর সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস, সেটি শেষ পর্যন্ত আখেরও এই ধারা অব্যাহত থাকবে, আপনি আশার আলো দেখতে পান কিনা? দেখেন, এই দেশে তো একটা ঘন অন্ধকার শুরু হয়েছিল। যে দেশে জাতির পিতার হত্যার বিচার করা যাবে না, আইন করা হয়, সেই জায়গা থেকে আপনি আজকে কোথায় আসছেন দেখেন। যে আপনি নিশ্চয়ই মনে আছে নারায়ণগঞ্জের 7 মার্ডার কেসে আর্মির একজন লেফটেন্যান্ট কর্নেল, তাকেও কিন্তু রাষ্ট্র রেহাই দেয়নি। সেই জায়গা থেকে আজকে এই চার্জশিট, এবং ইতিমধ্যে কিন্তু আরো চাঞ্চল্যকর অনেক ঘটনার বিচার কিন্তু স্বল্প সময়ের মধ্যে হয়েছে, অনেকগুলো ঘটনার। সুতরাং অবশ্যই আমরা বলবো যে সেই কালো অধ্যায় ৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে বিচার করা যাবে না, 4 জাতীয় নেতা হত্যা হলো, জেলের মধ্যে বিচার করা যাবে না, সেই জায়গা থেকে আমরা রাষ্ট্র বের হওয়ার যে একটা প্রচেষ্টা গত 8-10 বছর ধরে চলছে, সেটি যে কোনো ব্যক্তি কিন্তু আজকে স্বীকার করতে হবে যে সেই জায়গা থেকে রাষ্ট্র বেরিয়ে আসছে এবং মানুষের প্রত্যাশা পূরণের জায়গায় আসছে। হ্যাঁ, ঘাটতি এখনো আছে, তবে এই অদম্য যে আশার সৃষ্টি হচ্ছে মানুষের ভিতরে একটা একটা ঘটনার মধ্য দিয়ে, সেই আশাই আমাকে চূড়ান্ত প্রত্যাশার জায়গায় নিয়ে যাবে। সেরকমই প্রত্যাশা করি আজকে ৪৯তম বিজয় দিবসকে সামনে রেখে। জয় বাংলাদেশের হবে, জয় বাংলাদেশের মানুষের হবে, জয় এদেশের মুক্তিযুদ্ধের আদর্শের চেতনার দর্শনের হবে। সেটি হচ্ছে এবং সেটি হবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জয়নাল শিকদার। এক লাইনে প্রফেসর ইমতাজ, এক লাইনে আপনার শেষ মন্তব্য জানতে চাচ্ছি। প্রত্যেকটি মানুষ এদেশে স্বাধীন সার্বভৌম যে রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন আমাদের জাতির জন্য দেখেছিলেন, তার যে সুফল তা যেন ভোগ করে, এবং তা যেন শুরু হয় এই যে সিনহা হত্যাকাণ্ডের যে বিচার হচ্ছে তার সুষ্ঠু বিচারের মধ্য দিয়ে। এটি যেন বাংলাদেশে এক নতুন জার্নি হয়। ধন্যবাদ। প্রিয় দর্শক, শুনছিলেন সময়ের আলোচিত ঘটনা সিনহা হত্যাকাণ্ড, তার চার্জশিট নিয়ে তিনজন বিজ্ঞ আলোচকের মন্তব্য। আমি আর নতুন করে কিছু না বলে শুধু এইটুকু বলতে চাই, মানুষ তার স্বপ্নের সমান বড়। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন একটি স্বাধীন বাংলাদেশ গড়ার। বঙ্গবন্ধু 50 বছর বয়সে একটি স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে। আজকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করতে যাচ্ছে আমরা আগামী বছর। আর দুদিন পরেই বিজয় দিবস, 49তম বিজয় দিবস আমরা পালন করব। এইরকম একটি জায়গার প্রাক্কালে গণতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্রের শপথ নিয়ে যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, তেমনি একটি বাংলাদেশের উদ্দেশ্যে আমরা যাত্রা করব। সেখানে নিশ্চয়ই এই ধরনের হত্যাকাণ্ড আর ঘটবে না, সেখানে নিশ্চয়ই আর একটিও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটবে না। বঙ্গবন্ধু হত্যার যেমনি বিচার হয়েছে, তেমনি বাংলাদেশের প্রতিটি নাগরিক যে কোনো ধরনের হত্যাকাণ্ডের ন্যায় বিচার পাবেন, প্রতিষ্ঠিত হবে সুশাসন, এমনটাই প্রত্যাশা দেখি। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, আর ঘরের বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পরে বেরোবেন। শুভরাত্রি।